আমি পুরান ঢাকার রায় সাহেব বাজারে থাকি। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মেয়ের টিচারের কাছ থেকে শোনা। এই ঘটনাটি টিচারের চাচাতো ভাইয়ের সাথে ঘটেছে। আমি যেভাবে শুনেছি তা আমি সেভাবে লিখলাম। তার চাচাতো ভাই মোট 3 জন। যে ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল সে ছিল বাড়ির বড় ছেলে। যে ঘটনাটি দেখেছিল সে তার ছোট ভাই। বড় ভাইয়ের বিয়ের কথা ঠিক হলো তাদের পাশের গ্রামে। মেয়ে দেখে বাড়ির সবাই খুব পছন্দ হলো, কারণ মেয়েটি খুব সুন্দর। তবে তার বড় ভাই বিয়ে করতে রাজি হলো না। তারপরও মা বাবা যেহেতু চেয়েছিলেন, তাদের ওপরে কোনো কথা বলল না সে। বিয়ের দিন ঘনিয়ে আসে। গায়ে হলুদের রাতে মেজ ছেলেটা দেখে যে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, তবে তার ভাই একা বাড়ির বাইরে বড় একটি আম গাছের ওপরে তাকিয়ে আছে। মেজো ভাইটি এগিয়ে যেতে সে ঘাবড়ে উঠে বলে, তুই এখানে কেন এসেছিস? যা শুয়ে পড়, কাল তাড়াতাড়ি যেতে হবে। আমি ভাইয়ের কথা শুনে চলে গেলাম। আমার বড় ভাই আমাকে অনেক আদর করত। পরের দিন বিয়ে বাড়ি, যেই বিয়ের কাজ সুসম্পন্ন হয়, আমরা নতুন ভাবিকে বাসায় নিয়ে এসে সবাই খুশি হয়ে, অনেক লোকজন এসেছে নতুন বউ দেখতে। কিন্তু আমি দেখি যে ভাইটা আমার দূরে দূরে। মা বলল যে বউ ভাতের দিন তোরা কাকে কাকে সাথে নিবি। ভাই বলে আমার আর আমার এক চাচাতো ভাইয়ের কথা। মা বলে কাল গেলে তোকে 3 দিন থাকতে হবে। আমরা 2 জন খুবই খুশি। কখন ভাইয়ের শ্বশুর বাড়ি যাব। বউ ভাতের দিন আমরা সব কাজ সেরে বিকেল বেলায় ভাইয়ের শ্বশুর বাড়ি চলে যাই। নতুন জায়গা, নতুন সব মানুষ। রাতের খাবার সেরে আমি ও আমার চাচাতো ভাই বড় ভাইয়ের ঘরে গিয়ে দেখি ভাইয়া একটি চেয়ারে বসে আছে। আমি আমার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিই। 3য় দিন সকালে হাসপাতালে দেখি ভাইয়া উপরের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করি, তুমি বাসায় যাবে? আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় হ্যাঁ বলে। হাসপাতাল থেকে আমরা ফিরে আসি 12টার দিকে। তো কোনো একদিন বিকালের দিকে আমাদের অফিসটা ক্লোজ হতো রাসেল ভাই 9টার দিকে, পাবনা সদর হাসপাতালের সংলগ্ন ছিল যেহেতু। তো কোনো একদিন বিকালের দিকে আর কি 2002 সালের কথা বলছি, আমাকে ডায়াগনস্টিক থেকে বলা হলো যে রনি, একটা ব্লাডের কালেকশন আছে, সদর হাসপাতালে যাও, দোতলায় এত নম্বর ওয়ার্ড, এত নম্বর বেডে। তো অনেক আগের কথা যেহেতু রাসেল ভাই, আমার অতটা খেয়াল নেই বেড নাম্বার, ওয়ার্ড নাম্বারটা। তো আপনার সদর হাসপাতালটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামা যেত। মানে একদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি উঠলে পরে হাসপাতালটা লম্বা, পুরাটাই হচ্ছে কি বারান্দা, হাতের ডান সাইডে বারান্দা, বাম সাইডে হচ্ছে গিয়ে ওয়ার্ডগুলো। তো বারান্দা দিয়ে বের হয়ে বারান্দা দিয়ে উঠে তারপরে ওদিক দিয়ে সোজা চলে গেলে আবার ওই পাশ থেকেও আরেকটা সিঁড়ি যেটা দিয়ে নামা যেত। তো 2টা সিঁড়ি ছিল, দুপাশ দিয়ে রুগীরা উঠতো। তো বিকাল গড়িয়ে যখন সন্ধ্যার দিকে আমি একটু ডিলে করেই গেলাম ব্লাডটা কালেকশন করতে। তো সন্ধ্যার দিকে মোটামুটি আমি যখন হাসপাতালের কাছাকাছিতে, তখন ঠান্ডা বাতাস বইছে, আকাশে অনেক মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে বলা যায়, 1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, কিন্তু অনেক বেশি আর কি মেঘ করেছে আর কি, বড় ধরনের একটা ঝড় হবে এরকম কিছু। তা আমি এটা দেখি একটু তাড়াতাড়ি করে গেলাম যে আর্লি ব্লাডটা কালেকশন করে আমি স্যাম্পলটা দিকে, মানে বৃহস্পতিবার সন্ধ্যায় যে টাইমটা ছিল, শনিবার ঠিক ওই টাইমটা সন্ধ্যার দিকে আমি ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুম থেকে আমাকে ওই যে ল্যাবের সিনিয়র ভাইয়া, উনি আমাকে ডাকতেছে, রনি, হ্যাঁ রনি। আমি বললাম যে ভাইয়া আমি বাথরুমে বেরোচ্ছি। তো বাথরুম থেকে আওয়াজ দিয়ে আমি বের হলাম। বের হওয়ার পর আমি বললাম, হ্যাঁ কী হয়েছে? কয় শালা খালি মিথ্যা কথা বলিস না। তা আমি বললাম, কেন ভাইয়া কী হয়েছে? তখন উনি আমাকে বললো যে তুই না বললি ব্যাংক মারা গেছে, ব্যাংক তো মারা গেছে, আজ কি? তা আমি বললাম মানে?
সে আমাকে বললো, হ্যাঁ ব্যাংক তো আজকে মারা গেছে, খালি ফাইলামি নাকি। আমি কথাটা শোনার পরে আমার কাছে আর কি ব্যাপারটা কেমন জানি বৃহস্পতিবার রাতের স্বপ্নের মতোই মনে আর কি, তন্দ্রা তন্দ্রা ঘুমের মতোই মনে হচ্ছিল অনেকটা, কি বলবো আপনাকে আর কি। আমি সাথে সাথে সদর হাসপাতালের কাছে চলে যাই ইমার্জেন্সিতে যাওয়ার পরে ফার্স্ট টাইম লাশগুলো আসে ইমার্জেন্সিতে আগে বডি চেক আপ করা হয়। বডি চেক আপ করানোর পরে লাশগুলো হয়তো বা বাইরে কোনো একটা স্থানে রাখে, না হলে ওই সিঁড়ির কোনায় রাখে যেখানে আমি ব্যাঙের লাশ দেখেছিলাম। যাই হোক, আমি সেখানে যাওয়ার মতো সিচুয়েশন হয়নি, আমি ইমার্জেন্সিতেই দেখলাম। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন প্রতিদিনই সাথী ন্যাপে ঢুকে আমাদের এপিসোডগুলো শুনতে পারেন এবং আমাদের সাথে পুরোটা সময় থাকতে পারেন। এবং আমি বলবো যে একেবারে আতঙ্কিত হবেন না, নিজেকে সুরক্ষিত রাখুন, নিজের পরিবারের মানুষদের নিয়ে ভালো থাকুন, সেটাই আশা করব। এবং আমাদের কাছাকাছি থাকুন, ভূত.com এর সঙ্গে থাকুন এবং আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আশা করছি আমরা এই দুঃসময়টা পার করব এবং সামনে খুব সুসময় অপেক্ষা করছে আমাদের জন্য, আমি এটা বিশ্বাস করি। এবং আপনারা যদি এই বিশ্বাস করেন এবং সবাই যদি আমরা এই বিশ্বাস নিয়ে একসাথে থাকি, তাহলে এই বিশ্বাসের একটা শক্তি রয়েছে। এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমরা এই সংকটকে অতিক্রম করতে পারি। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা আপাতত চলে যাই আবারও ঘটনায়। একটা নার্সের ঘটনা শুনবো। একজন নার্স আমাদের সাথে শেয়ার করেছেন রংপুর থেকে। চলুন শুনে আসি তার ঘটনা। এখন তিনি রংপুরে আছেন কিনা সেটা তার ঘটনা শুনলেই বুঝতে পারবেন। চলুন শুনে আসি ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে সিয়াম বলছি। আর আসলে অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার আমার আসলে সবসময় ঘটনা পাঠানো বা সবসময় আসলে ভূত.fm বা ভূত.com যেটাই বলেন তার সাথে থাকা আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। বাট আমি ভূত.com এর বর্তমানে ভূত.com এর অনেক বড় একটা ফ্যান, আমি ভূত.fm এরও ফ্যান ছিলাম। যাই হোক, আপনি এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন এত কষ্ট করে, সেজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করছি সেই ঘটনাটা আসলে আমার পরিবারেরই একজনের সাথে ঘটা, আমি তার নাম বলবো না। তো তারা তারা স্বামী স্ত্রী দুজনই হচ্ছে সরকারি চাকরিজীবী। হ্যাঁ, তো তারা একটা জায়গায় বাসা ভাড়া থাকতো, মানে ভাড়া থাকতো বলতে সরকারি কোয়ার্টারেই থাকতো আর কি, কোনো এক জায়গায়। তো সেই সুবাদে আর কি, তো সেই সুবাদে ওখানে যখন তারা থাকতো তখন তাদের আসলে মানে যে বাসাটা মানে যে বিল্ডিংটায় থাকতো সেই বিল্ডিংটার একদম নিচতলায় থাকতো তারা, ফার্স্ট ফ্লোরে, মানে একদম নিচতলায় থাকতো আর কি। তো সেই নিচতলায় আসলে তখন আমি অনেকদিন আগের কথা বলছি, তখন আমার বয়স তখন কত হবে, তখন 10 বছর বয়স হবে আমার। আর এটা আমি কথা বলছি তাও আনুমানিক 2007-08 দিকের কথা বলছি, 7-8 সালের কথা বলছি। তখন আসলে ওই সময় যে জায়গাটায় বাসা ভাড়া থাকতো, তো ওই জায়গাটার আশেপাশের পরিবেশটা কিন্তু অতটা মানে ভালো ছিল না। মানে পরিবেশটা ভালো ছিল না বলতে জঙ্গল ছিল, বাঁশঝাড় ছিল, আপনার অনেক গাছগাছালি ছিল, অনেক ঘন পরিবেশ ছিল আর কি ওখানে। মানে মানে ভৌতিক একটা ব্যাপার ছিল ওখানে আসলে প্রথম থেকেই। তো আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তো আমার যে ওই আত্মীয় উনি হচ্ছেন দুজনই যেহেতু সার্ভিস হোল্ডার ছিল, সেহেতু ওনাদের মধ্যে ওনারা ডিসাইড করলেন একদিন যে আশেপাশের যে জায়গাটা আছে সেই জায়গাটা আসলে পরিষ্কার করবেন আর কি। পরিষ্কার করে ওটাকে একটা ডিসিপ্লিন, একটা পরিবেশের সৃষ্টি করবেন তারা, এরকম একটা ডিসাইড করলেন। তো তারা হচ্ছে তো গেল ওখানে, মানে আশেপাশের পরিবেশে পিছনে একটা বাঁশঝাড় ছিল, পিছনে এরকম অনেক গাছগাছালি ছিল। তো তারা নিজ দায়িত্বেই সেই সময় আর কি ওটা পরিষ্কার করা শুরু করলো।
তো আমি বলে রাখতে চাই যে ওখানে কিন্তু আপনার মানে ওই সময় কিন্তু ওই যে আমার আত্মীয়ের একটাই মাত্র ছেলে ছিল, তাদের সন্তান ছিল একটাই। ওই সময় তার বয়স কত হবে, আমার সমানই হবে তখন। তো মানে ওই সময় তখন আমার সমানে ছিল 10 বছর বা 12 বছর বয়স। তো আসলে তখন হচ্ছে মানে যখন বিড়াল মানে ওখানে যখন তারা মানে পরিষ্কার করছিল, তো পরিষ্কার করার সময় আসলে কি হবে ব্যাপারটা, যে এভাবে প্রতিদিন পরিষ্কার করতো তারা, প্রতিদিন পরিষ্কার করতে করতে একদিন এরকম হইলো যে সন্ধ্যা, একদম গধূলির যে সময়টা, একদম সন্ধ্যা মাগরিবের আজান হবে এরকম একটা সময়, সেই সময় এসে তারা তো আমার ওই মানে খালা উনি হচ্ছে ঝাড় দিচ্ছিল ওখানে পিছনে বাঁশঝাড়ের কাছে। তো হঠাৎ বাঁশঝাড় থেকে এটাতে তো মানে অবাক হয়ে গেছে, তো বিভ্রম মনে করেই তারা আমার খালা ওটা ছেড়ে দিচ্ছে, ব্যাপারটাকে ইগনোর করছে। তো মজার ব্যাপার হচ্ছে তার এভাবে করতে 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 তো ওইখানকার একটা চিকন গাছ ছিল, মানে ওই বাঁশঝাড়ের পাশে একটা চিকন গাছ ছিল। তো চিকন গাছটা মানে বাঁশঝাড়ের ঠিক পাশেই ছিল এবং ওটা অনেক চিকন গাছ ছিল, আম গাছের মধ্যে আম গাছ ছিল এটা সম্ভবত। তো সেই আম গাছে মানে চিকন একটা আম গাছ ছিল, মানে কেবল রোপণ করা হয়েছে, রোপণ করার পরে বড় হয়েছে, লম্বা হয়েছে এরকম 12 ফিট লম্বা হবে এরকম। হ্যাঁ, তো এই গাছটা, তো আমার যে খালু ছিলেন উনি আর কি মানে একটা মানে রাস্তার মাঝখানে গাছটা ছিল আর কি, মানে যে দাগে দিয়ে মানুষ হাঁটবে সে রাস্তার মাঝখানে, যেহেতু ওটা একদম মানে মানে জঙ্গল টাইপের জায়গা ছিল, তো সেই রাস্তাটা ছিল, রাস্তার মাঝখানে গাছটা জন্মাইছিল। তো গাছটাকে তো আমার যে খালু আছে উনি কেটে দিছেন, ঠিক আছে, গাছটাকে কেটে দিছেন। যেদিন কেটে দিছেন সেদিন রাতের বেলা আমার খালা রাতে স্বপ্নে দেখলেন যে তোর কোনোদিন আর সন্তান হবে না, এরকম একটা স্বপ্ন দেখছেন তিনি। কে যেন রাতে স্বপ্নে তাকে এসে বলতেছে যে তোর আর কোনোদিন সন্তান হবে না, এই ধরনের একটা কথা বলছে। তো এটার জন্য আসলেই তারপর থেকে সন্তান হচ্ছে না, মানে আমার খালা কোনো সন্তান সম্ভব হচ্ছেন না, মানে এটা নিয়ে আসলে তার অনেক ট্রিটমেন্ট করা হয় আসলে, কিন্তু তারপর থেকে আর কখনোই তার সন্তান হচ্ছে না। তো আসলে এটা ট্রিটমেন্টের জন্য তিনি আসলে অনেক চেষ্টা করছেন। আমি যদি একটু বলি এখানে আরেকটু ব্যাপার আসছে, সেটা হচ্ছে তো ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আমার যে খালা উনি কিন্তু বগুড়ায় গেছিলেন। তো বগুড়ায় গিয়ে আবার বগুড়ায় গিয়েছিলেন, মানে বগুড়ায় হচ্ছে আমাদের যেহেতু আমার খালা আমাদের নানা বাসা আর কি বগুড়ায়। তো বগুড়ায় গিয়ে তিনি হচ্ছে আমার যে মামিকে গিয়ে পুরো ঘটনাটা বললেন, সবকিছু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো উনি আমার মামি বললেন যে এখানে অনেক ভালো একজন বুজুর্গ ব্যক্তি আসে আমার খালা, এবং পরবর্তীতে যে জিনটা যে গাছটা থাকতো সেই গাছটার হচ্ছে আমার খালু কেটে দিয়েছে। তো এই কারণে, এই ঘটনাটার কারণে আসলে আমার খালু মানে যে খালার তার সন্তান হবে না, এই ধরনের একটা কথা বললেন। তো তারপরেও উনি বললেন যে আমি একটু শেষ চেষ্টা করে দেখতে পারি, যদি তুমি চাও আমি শেষ চেষ্টা করে দেখতে পারি। এবং তখন উনি চিকন চিকন 3টা পাতা নিলেন, একদম চিকন, আমরা কিছু যে ধানের গাছের যে পাতাগুলো থাকে একদম চিকন চিকন, এই ধরনের একটা চিকন 3 পাতা নিলেন। 3টা পাতা নিয়ে ছোট ছোট টুকরা করে 3টা পাতা নিলেন। তো 3টা পাতা উনি একটা গ্লাসে ভর্তি করে পানি নিলেন, এবং পানি নেয়ার পরে উনি বললেন যে এই গ্লাসের পানির মধ্যে আমি 3টা পাতাকেই আমি ফেলে দিব, 3টা পাতাকে আমি ফেলে দিব। যদি 3টা পাতা 3টা স্তরে থাকে, মানে উপরে একটা, মাঝে একটা এবং পানির তলদেশে একটা, 3 স্তরে থাকে, তাহলে তুমি বুঝে নিও তোমার কখনো আর সন্তান হবে না। মানে এটা মানে এই সাইনটা মানে হচ্ছে, মানে ওনার মতে এই সাইনটা হচ্ছে জিন তাকে বলছে যে না, সে রাজি না,
মানে জিন জিন এই যে ঘটনাটা আমার খালার সাথে ঘটাইছে, এই ঘটনাটা রিপেয়ার মানে এই ঘটনাটা থেকে আমার খালা কখনো বেরোইতে পারবে না। জিন দ্বিমত প্রকাশ করছে যদি এই সাইনটা ওখানে দেখা যায় পানির মধ্যে। আর যদি 3টা পাতাই যদি পানির নিচে চলে যায়, একদম পানির তলদেশে চলে যায়, তাহলে বুঝতে হবে যে জিন এখানে নাই, মানে জিন ছেড়ে চলে গেছে। তো যখন আমার চোখের সামনে দেখা, যখনই উনি পাতাটা দিলেন ওই ইয়ার মধ্যে, 3টা পাতাই পানির উপরে ছেড়ে দিলেন, আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, উপরে একটা পাতা থাকলো, মাঝখানে একটা পাতা থাকলো, এবং সব পানির তলদেশে কিন্তু একটা পাতা থাকলো। এবং এই যে পানির তলদেশে একটা পাতা থাকলো, এই যে 3টা পাতা একদম স্থির হয়ে পানির মধ্যে থাকলো। এবং উনি যে কবিরাজ বসুর ব্যক্তি যিনি যার কাছে, উনি বললেন যে না, তুমি এইখান থেকে তুমি কখনো বেরোতে পারবে না, তোমার কখনো সন্তান হবে না। এবং এটা সত্যি, কিন্তু আজ এত বছর পরেও আমার কিন্তু খালার কোনো সন্তান হয়নি। তিনি কিন্তু মানে তার কিন্তু একটাই সন্তান এখন পর্যন্ত। এবং ওই জিনিসটা এখন পর্যন্ত তার সাথে আছে কিনা সেটা আমি জানি না, তবে কিন্তু ওই ব্যাপারটা ঘটার পর থেকে কিন্তু আমার খালার আর কখনো সন্তান হয়নি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, ধন্যবাদ। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন ভূত.com। এবং আমি গত সপ্তাহে দেখেছিলাম যে আপনারা যারা ভূত.com শোনেন তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের ঘটনা পাঠান। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘটনাগুলো পাঠিয়ে একভাবে যেমন আমাদের সাথে কানেক্টেড থাকেন, ঠিক সেইভাবেই ভূত.comকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এই জন্য আপনাদের জন্য অনেক 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 ধন্যবাদ। এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে কোনোভাবেই ছোট করতে পারবো না। আশা করছি এইভাবে আপনাদের যে সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন সেটা অব্যাহত থাকবে। চারপাশে রাস্তাগুলো এখন অনেক শূন্য, চারিদিকে সবকিছু অনেক ফাঁকা ফাঁকা। এই সময়টায় থাকে না যে আমরা বাড়ির বারান্দায় দাঁড়ালেও কেমন একটা ভয়ঙ্কর অনুভূতি হয়। কিন্তু আমি বলবো ঘটনার এই মুহূর্তে মোবাইল ফোনটাকে নিয়ে অথবা আপনি যে ডিভাইস দিয়ে শুনছেন, একটু বারান্দায় গিয়ে দাঁড়ান অথবা জানালাটা খুলে দিন। বাইরের নিস্তব্ধ রাস্তা, চুপচাপ সবকিছু একটু খেয়াল করুন। আর যদি একেবারেই উঠতে না ইচ্ছা করে তাহলে চোখ বন্ধ করুন। বিশ্বাস করুন, একটা অন্যরকম পৃথিবীতে নিয়ে যেতে পারে আপনাকে ভূত.com। চলে যাবো একজন ডক্টরের ঘটনায়, যিনি ঘটনাটি পাঠিয়েছেন ওয়াশিংটন থেকে। এবং আপনাকে আমি বলবো যে আপনি খুব সাবধানে থাকবেন, সবসময় নিজের যেমন খেয়াল রাখবেন, পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য, পৃথিবীর জন্য আসলে আমাদের অনেক শুভকামনা। আমাদের এখান থেকে বেরিয়ে আসতেই হবে, আমাদের এখান থেকে মুক্তি পেতেই হবে। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com এর সকল লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমার নাম সিবাত আশরাফি, আমি পেশায় একজন চিকিৎসক এবং বর্তমানে আমি আমেরিকাতে অবস্থান করছি। আমি ভূত এফএম এর একজন অনেক পুরানো লিসেনার। ভূত এফএম এবং ভূত.com আমার খুবই পছন্দের একটি শো। আজকে আমি আপনাদের সাথে যে স্টোরিটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি বাড়িকে কেন্দ্র করে। বাড়িটির নাম হেলসিয়ান হাউস। প্রথমে বাড়িটির একটু বর্ণনা দিয়ে নিই। 21,000 বর্গফুট এরিয়ার উপর বাড়িটি তৈরি করেছিলেন আমেরিকান নেভির প্রথম সেক্রেটারি বেঞ্জামিন স্টুয়ার্ট 1787 সালে। বাড়িটি প্রায় 230 বছরের পুরনো, কিন্তু বেঞ্জামিন স্টুয়ার্ট বেশি দিন বাড়িটি ভোগ করতে পারেননি। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তার পরিবারের বিভিন্ন মানুষের কাছে বাড়িটির মালিকানা পরিবর্তিত হয়। কিন্তু কোনো মালিকই বাড়িটিতে বেশি দিন থাকতে পারতেন না। কেউ মারা যেতেন, কেউ অনেক অসুস্থ। এই ঘটনাটিও আপনাদেরকে অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি দুই বন্ধুর ঘটনায়। এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook। ক্লাসমেট ছিল,
একই স্কুলে পড়তো এবং একই ক্লাসে পড়তো। তো ঘটনাটা হলো, আমার ছোট ভাই আমাকে এভাবে বলেছে, এটা ছিল ওদের যখন টেস্ট পরীক্ষা চলছিল, তখন টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো একদিন আমার ছোট বোন অন্তরালের ডাস্টবিনের ওখানে, তো ওই বলতেছে যে, কে রে তুই এত দ্রুত দৌড়াচ্ছিস কেন, এত দ্রুত দ্রুত যাচ্ছিস কেন, আমার জন্য একটু অপেক্ষা করবি না? তো তখন আমার ভাই ধীরে ধীরে হাঁটা শুরু করলো। ততক্ষণে অন্তর আবার ওই মাথায়, আমাদের হচ্ছে ডাস্টবিন থেকে আরো দূরে একটা দোকান আছে, যেটা যদি আপনি দৌড়ায়ও যান তাও আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু অন্তর এখানে প্রায় অ্যাবাউট 30 সেকেন্ডের ভিতরে ওই দোকানে পৌঁছে গিয়েছে। তো যখন মসজিদটা পেরোয় অন্তর ওই দোকানের মাথায়, তখন আমার ছোট ভাই চিন্তা করলো কি ব্যাপার, ওই এত দ্রুত ওখানে যাচ্ছে মানে, আচ্ছা এখন যদি ভোর হয় তাহলে তো একটু দিনের আলো বের হওয়ার কথা, কিন্তু এখন এরকম গভীর রাত কেন? তখন আমার ভাই একটু যখন সেন্সে ফিরল, হঠাৎ করে সে তার ঘড়িতে দেখল। সে তার ঘড়িতে দেখার পর তার মাথা ঘুরে গেল, সময় তখন রাত 1:55। ওইটা দেখে আমার ছোট ভাইয়ের একদম দিক বিদিক হারিয়ে ফেলল। সে কোনো রকম করে নিজের সেন্সটা ফিরায়া, কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে এসে বাসার ভিতরে ঢুকলো এবং বাসার দরজা লক করে দিয়ে নিজের ঘরের ভিতরে নিজেকে লক করে দিল এবং ভাবতে লাগলো এই মুহূর্তে তার সঙ্গে কি হয়েছে। সে তো স্পষ্ট অন্তরের আওয়াজ শুনেছে এবং অন্তরকে দেখেওছে সে কেটে দাঁড়িয়েছিল। এবং আরেকটি বিষয় যে ওই এত দ্রুত দ্রুত কিভাবে যাচ্ছিল, আমি যদি দৌড়ায়ও যাই তাও তো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 5 মিনিট মিনিমাম সময় লাগবে, সেখানে ওই 30 সেকেন্ডের ভিতরে কিভাবে ওখানে গেল? ওই রকমই হবে সময়টা। তারপরে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আমার ভাই কোনো রকম করে নিজেকে সামলায়া ড্রেস চেঞ্জ করে একটু ঘুরে আসি। তারপর সে তার গ্রামের বাসায় গেল। তার গ্রামের বাসায় আবার ওর ঘরের কাজ চলছিল। তো ঘরের কাজ প্রায় শেষ। সে বলল যে আজকে আমি আমার এই ঘরটাই থাকবো। তোর বাবা বললো ঠিক আছে বাবা থাকো। তো ওই যখন হচ্ছে মাথাটা একটু বিছানায় দিয়েছে, ঠিক সেম টাইম 1:55 কি 2টা হবে, ও এভাবে বলল যে বাথরুম থেকে কে জানি তাকে ডাকছে, যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো। ঠিক এইরকম 3 বার করে ডাক। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে কোনো না কোনো ভাবে ওই জিনিসটাকে এড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরকম 2-3 দিন ওকে ডাকা হয়েছে বাথরুম থেকে, যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো। এভাবেই সে ডাকগুলো শুনে পরবর্তীতে এই বিষয়টা সে তার বাবা মার সঙ্গে শেয়ার করে এবং তার বাবা মা জিনিসটাতে রেসপন্স করে, যেহেতু একমাত্র ছেলে, রিস্ক না নেওয়াই ভালো। তো তাই সে তার বাসাতে মিলাদ করিয়ে নেয় এবং ওখানে দোয়া খায়ের করায় নেয়। তারপর থেকে পর্যন্ত আমার ভাইয়ের সঙ্গে কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটে নাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই লিসনার্সদের জন্য শেয়ার করে দেবেন এবং আমারও অনেক ভালো লাগবে। ফিউচারে আরও এরকম ঘটনা আমি যদি পাই আপনার উদ্দেশ্যে পাঠাবো। ঠিক আছে, ভালো থাকবেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আমাদের একই এপিসোডে
দুইজন আলিফ, একটু আগেই বলছিলাম। তার আগে জানাই আপনারা শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত.com স্বাধীন অ্যাপে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আলিফ। শুরু করেছিলাম আলিফকে দিয়ে, শেষটা আলিফকে দিয়ে করব না, থাক, আরেকটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব। অলরাইট, আমরা চলে যাব আলিফের কাছ থেকে। তবে এই আলিফ ডক্টর আলিফ না, এই আলিফ যশোর থেকে ঘটনা পাঠিয়েছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে, এবং আপনারা আশা করছি তার ঘটনাটি অনেক বেশি এনজয় করবেন। চলুন শুনে আসি। তো রাসেল ভাই, ভূত.com এ এটি আমার পাঠানো প্রথম স্টোরি। তো যদি ভালো লাগে তাহলে প্লে করে শোনাবেন। তো রাসেল ভাই, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের আব্বুর সাথে। তো সঙ্গত কারণেই আমি আমার ফ্রেন্ডের নামটি আসলে উল্লেখ করছি না। তো ঘটনাটি ঘটে হচ্ছে মালয়েশিয়াতে। তো আমার ওই ফ্রেন্ডের আব্বু উনি মালয়েশিয়াতে একটি কোম্পানিতে জব করতেন। তো কোনো এক কারণে ওই কোম্পানির যে ম্যানেজার ছিলেন, ও তার সাথে ওই আঙ্কেলের হচ্ছে একটু ঝামেলা হয়। তো এক পর্যায়ে ওই ম্যানেজার, তিনি স্থানীয় কিছু মাস্তান টাইপের তাদেরকে আসলে ভাড়া করেন যে আমার ওই ফ্রেন্ডের আব্বুকে মারার জন্য। তো কোনো এক সন্ধ্যাবেলার দিকে তিনি যখন কাজ শেষ করে ফিরছিলেন, তো তখন আসলে ওই মাস্তানরা ওই আঙ্কেলকে ধাওয়া করে। তো তিনি আসলে ছুটতে ছুটতে ওখানকার স্থানীয় এক গ্রেভিয়ার্ডে তিনি আশ্রয় নেন। তো ওখানকার আশ্রয় নেওয়ার পরে ওই মাস্তানরা তারপরেও খোঁজাখুঁজি করতেছিল অনেক সময়। তো তিনি আসলে ওখান থেকে বের হতে পারছিলেন না। তো এভাবে তিনি অবস্থান করতে করতে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান, এবং ওখানে সারা রাতি তিনি সেখানে অবস্থান করেন। তো সকালবেলার দিকে তিনি বাসায় ফেরেন। তো বাসায় যখন ফিরেন তখন ওনার গায়ে অনেক জ্বর ছিল। তো উনি তেমন কিছু আসলে ভাবেননি, তো নর্মাল ভাবে নিয়েছিলেন। তো এরপর 1-2 দিন পর থেকেই তিনি উল্টাপাল্টা বকতে শুরু করেন, মানে অ্যাবনর্মাল টাইপের কথাবার্তা বলেন। তো বলার পরে তিনি হচ্ছে এটাকে আসলে ওনারা যারা ওদের পাশে ছিল, তো তারা আসলে খুব বেশি সিরিয়াসলি মানে নিচ্ছিল না। তো পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন পর থেকেই ওই যে আঙ্কেল, আমার ফ্রেন্ডের আব্বু, উনি আসলে নিখোঁজ হন। তো পুরোই অদৃশ্য, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো মোটামুটি ওখানে সবাই কর্মব্যস্ত, কেউ তো এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তো যাই হোক, মোটামুটি সবাই খুঁজতেছিল, কিন্তু আসলে পাওয়া যাচ্ছিল না। এদিকে দেশে আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে বিষয়টি জানানো হয়। তো জানানোর পরে তারা খুব অনেক দেরিতে জানানো হয়। তার জানানোর পরে ওনারা খুব টেনশনে ছিল। তো আসলে অনেক খোঁজাখুঁজির পরেও আমার ফ্রেন্ডের আব্বুকে পাওয়া যাচ্ছিল না। তো এভাবে প্রায় অনেক দিন কেটে যায়, প্রায় বছর 2 মতো এভাবে কেটে যায়। তো আমার এই ফ্রেন্ডের আর এক রিলেটিভ ছিল, যিনি মালয়েশিয়াতেই থাকতেন। তো তার মাধ্যমে একটু যোগাযোগ করা হয় যে একটু ভালোভাবে খুঁজে দেখতে যে পাওয়া যায় কিনা কোথাও। তো তিনি একটু বড় ভূমিকা নেন, তিনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন, এবং করতে করতে এক পর্যায়ে মালয়েশিয়ার কোন এক জায়গায় উনি ওই আঙ্কেলকে পান। তো প্রায় মানে পাগলরত অবস্থায় পান, প্রায় না। এবং এটি অনেক খুব শক্তিধর জিন ছিল। তো এই জন্য আসলে এটা খুব সহজে মানে ছাড়ানো যাবে না এরূপ। তবে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠবেন, এটুকু তারা আশ্বস্ত করেন। তো এরূপ হওয়ার পরে তার ফ্যামিলিরা, আমার হচ্ছে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা খুব চেষ্টা করছিল যে দেশে ফিরে আনার জন্য। তো পরবর্তীতে তাকে অনেক কষ্ট করে দেশে ফিরিয়ে আনা হয়। তো ফিরিয়ে আনার পরে তিনি বাসায় যখন আসেন, তখন আসলে তার দেখতে চেহারা আসলে পুরো পাগলের ন্যায়, এবং তিনি সর্বদাই প্রলাপ বকেন এবং প্যারানর্মাল অস্বাভাবিক তিনি কথাগুলো বলেন। তার কাছে ঘটনা শুনতে চাওয়া হলে তিনি ওই দিনে যে গ্রেভিয়ার্ডে থাকার কিছু বাজে এক্সপিরিয়েন্স তিনি কিন্তু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তবে অদৃশ্য হওয়ার কাহিনী তিনি আসলে বলতে পারেন না, যে তিনি ওখানে আসলে ওই দিন অনেক প্যারানর্মাল কিছু দেখেছিলেন। বুড়ির মতো কিছু একজন দেখছিলেন, যে আসলে সাদা কাপড় পরে আসলে তাকে নিয়ে যেতে চাইছিল বা এরকম। তো আসলে আমার ফ্রেন্ডের ফ্যামিলি খুবই উদ্বিগ্ন ছিল এই বিষয়টি নিয়ে। পরে অবশ্য তারা ওই যে কবিরাজের কাছে গিয়েছিল, এবং কবিরাজকে দেখানোর পরে তো কবিরাজ বলছিল যে হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হবে। তো রাসেল ভাই, তারপর থেকে আমার ওই ফ্রেন্ডের আব্বু এখন
মোটামুটি সুস্থ, তবে এখনো তিনি হচ্ছে ওই বুড়ির কথা বলেন এবং বলেন যে ও আমাকে নিয়ে যাবে বা তোমরা আমার কিছু করতে আসো না, এবং এ ধরনের মানে অস্বাভাবিক কথাগুলো বলে, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু অনেক মানে ভয়ঙ্কর থাকে। তো এখনো আমার ওই ফ্রেন্ডের আব্বু জীবিত আছেন, মানে মরার মতো, মানে পাগলের ন্যায় আছেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে হচ্ছে প্লে করে শোনাবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. Qu'est তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা খুব অবাক হয়েছে এই জন্যই যে আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন তারা এই সময়টাকে উপলব্ধি করতে পেরেছেন, এই সময়টার গুরুত্ব বুঝতে পেরেছেন, আর তাই জন্যই আপনারা অসংখ্য ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন। এই মুহূর্তে আমার কাছে আরও একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন পলির ঘটনায় আমরা চলে যাব এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আরও একবার শেয়ার করি, Bhoot.com প্রতি শুক্রবার রাত 11:59 হয় স্বাধীন অ্যাপে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আর আমাদের যে ফেসবুক পেজ সেটা হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আশা করছি দুটি জায়গাতেই আপনারা আসবেন, আপনাদের ঘটনা শেয়ার করবেন। সামনের সময়গুলোতে আমরা এই সময়টাতে এভাবেই করব যে আমি আমার বাসা থেকে করব, আপনারা আপনাদের বাসায় রেকর্ড করে আপনাদের ঘটনাগুলো আমার কাছে পৌঁছে দেবেন। এইভাবেই Bhoot.com-এর চলাটা আমরা অব্যাহত রাখবো। আশা করছি যে এই মুহূর্তে পলির ঘটনা আপনাদেরকে অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি এবং ফিরে আসছি একটু পরেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পলি, আমি যাত্রাবাড়ি জামরা থেকে বলছি। আমি আপনার ভূত এফএম এর খুব বড় একজন ফ্যান। ভূত এফএম অফ হয়ে যাওয়ার পর আসলে খুব খারাপ লাগছিল, বাট পরে যখন আমরা দেখলাম Bhoot.com স্টার্ট হলো, দেন খুব হ্যাপি হলাম আর কি। এনিওয়ে, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের বড় বোনের আর এক ফ্রেন্ড আছে, ভাই ছেলে ফ্রেন্ড, ওর সাথে ঘটা। আমি ওর শুনছি আমার ফ্রেন্ডের কাছ থেকে, আমি ওনার ভয়েসেই বলার চেষ্টা করছি, ভুল হলে মাফ করবেন। যাই হোক, একদিন রাত্রে 11টার দিকে আমি পড়ছিলাম, তখন আম্মু আর আমার ছোট ভাই কেউই বাসায় ছিল না, ওরা ছিল আমার পুপিদের বাসায় চলে গেছিল। তো আমি পড়তেছি, তখন বাজবে মেবি 10:30 এরকম টাইপের। তো আমি এখন হঠাৎ করে আমার দরজায় কলিং বেলের আওয়াজ শুনে ভালো এত রাত্রে কি আসলো বাসায়। তখন হচ্ছে আমি গেটটা খুলে দেখি আমার ফ্রেন্ড আকাশ। তো আমি আকাশকে দেখে অবাক হয়ে গেলাম। আকাশ, এত রাত্রে তুই? পরে বলতেছে বাইরে দাঁড় করার রাখবি নাকি ভিতরে আসতে বলবি? আমি কি হ্যাঁ শিওর আয়। যেন ঘরে আসলো, আসার পর বলতেছে না ঘরে বসবো না, চল ছাদে যাই। আমি বলতেছি ছাদে? আরে তুই তো 8টার দিক দিয়েও যদি বাসা থেকে বেরোস তুই ভয়ে কাঁপিস, তুই এত রাতে ছাদেতে যাচ্ছিস কেন? পরে বলতেছে যে চল না আজকে যাই। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে চল। তা আমি আর আকাশ মিলে ছাদে চলে যাই। আকাশ বলতেছে যে আজকে আকাশটা খুব সুন্দর, তাই না? ওর কথাগুলো শুনে আমি খুবই অবাক হয়ে যাই, বিকজ ও একটু অন্য টাইপের, একটু ভীতু টাইপের, একটু ছটপটে টাইপের, বাট ওই দিন খুব মানে অন্যরকম টাইপের ছিল। আমি বলতেছি কি হয়েছে